হেই হ্যালো, ফিজিক্স হিরো চ্যানেলে তোমাকে স্বাগত। তোমাদের সেমিস্টার কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাই না? সুতরাং তোমাদের যেমন কোশ্চেন প্র্যাকটিস করছো, কোশ্চেন প্র্যাকটিসের সাথে সাথে তোমাদের মক টেস্টও দিতে হবে। মক টেস্ট দিলে কি উপকার হবে? মক টেস্ট দিলে তোমার কি ফায়দা হবে? মক টেস্ট দিলে তোমার ঘাটতিগুলো বুঝতে পারবে। তোমার কোন চ্যাপ্টারটা উইক, কোন চ্যাপ্টারটা স্ট্রং। যে চ্যাপ্টারটা উইক সেই চ্যাপ্টারের উপর বেশি সময় দিতে হবে, এবং যে চ্যাপ্টারটা স্ট্রং সেখানে একটু কম সময় দিতে হবে। এমনটা নয় তোমার যে চ্যাপ্টারটা ভাল লাগছে, তোমার নিউটনস ল অফ মোশন খুব ভাল লাগছে, তাই বলে শুধু নিউটনস ল অফ মোশন প্র্যাকটিস করে যাচ্ছ আর অন্য চ্যাপ্টারগুলো করছো না। এমনটা করলে তাহলে নাম্বার ইনক্রিজ হবে না, ঠিক আছে? নির্দিষ্ট একটা নাম্বার আগে ফিক্সড হয়ে থাকবে। সুতরাং নাম্বার ইনক্রিজ করতে গেলে তোমার নিজের উইক পয়েন্টটা করতে হবে, ইন্ডিকেট করতে হবে, বা কি বলা হয় ওটাকে, তোমায় খুঁজতে হবে আর কি, তোমার উইক পয়েন্ট কি আছে। তো উইক পয়েন্ট খোঁজার উপায় কি? উইক পয়েন্ট খোঁজার উপায় হলো মক টেস্ট দেওয়া, তাই না? আমাদের চ্যানেলে অলরেডি দুটো মক টেস্ট আপলোড হয়ে গেছে, মক টেস্ট 1 আর 2। আর আজকের আমরা সলিউশন করব মক টেস্ট 2টা। তো যারা আমার চ্যানেলের ব্যাপারে জানো না, টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন হওনি, যারা নতুন আজকের এই ভিডিওটা দেখছো, তাদের বলবো যে আমার ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থেকে তোমরা জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে গেলে সেখানে কি পাবে? সেখানে আমরা মক টেস্ট তো আপলোড করছি, সঙ্গে আরও কিছু বইয়ের পিডিএফও আপলোড করছি, যাতে তোমাদের প্র্যাকটিসে হেল্প হয়, তাই না? শেষ মুহূর্তে যতটা তোমাদের করা যায় ততটা করার চেষ্টা করছি। আর আজকের আমরা চলো মক টেস্ট টুর সলিউশনটা করি। এতে কিছু কোশ্চেন তোমাদের প্রিন্টিং মিস্টেক আছে, সেগুলোও দেখিয়ে দেবো, আর কিছু কোশ্চেন শর্টকাট মেথডও বলে দেবো, সেই মেথডে তোমরা করবে। দেখো, প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেন, ফোর্স, দৈর্ঘ্য বা লেন্থ এবং সময় মৌলিক রাশি দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার বলছে তবে ভরের মাত্রা কি হবে। মানে ভরের মাত্রাগুলো এফ, এল আর টির ফর্মে লিখতে হবে, সোজা কথা। তো আমরা প্রথম প্রসেসটা, এমনি তো বেসিক মেথড তোমরা করে এসছো হয়তো অনেকে। তো আমি আজকের যে নিনজা টেকনিকটা বলবো সেইভাবে করবে, দিয়ে অনেক, এটা তো ইজি কোশ্চেন, এর থেকে আরও অনেক কমপ্লিকেটেড কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে। তো দেখো, আমরা ফোর্সের মাত্রা কি জানি? ফোর্সের মাত্রা জানি এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক? লেন্থের মাত্রা হলো লেন্থ, এবং টাইমের লেন্থের মাত্রা হলো এল, এবং টাইমের মাত্রা হলো টি, ঠিক আছে? এই তিনটে রাশিগুলোকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে, এই মাত্রাগুলো কেটে কাটে পড়ে থাকবে এম, তবে তো মাসের মাত্রা হবে, তাই না? এগুলো এমনভাবে লিখতে হবে, এমনভাবে সাজিয়ে লিখতে হবে যাতে কেটে কুটে শুধু এমটুকুটা পড়ে থাকে, এমটা শুধু পড়ে থাকে, বাকিগুলো যেন ক্যান্সেল আউট হয়ে যায়। দেখো, কোনো রাশিতে লেন্থ বা টাইমে কোনো এম নেই, তাই না? সুতরাং এম শুধু এফ এ আছে, তাহলে এফটাতে আমরা এফটা আগে প্রায়োরিটি দেবো, আগে রাখবো। এটা রাখলে আমরা মাসের মানে মাত্রা পাবো শিওর, কারণ এতে মাস আছে, তাই এফটা লিখে দিলাম। বাকি এক্সট্রা কি থাকছে এর সাথে? এল আর টি টু দি পাওয়ার -2, তাই তো? এই দুটো এক্সট্রা জিনিসকে আমরা কাটাকুটি করব এই এল আর টি দিয়ে। দেখো, এখানে এল আছে, তাই তো? এফ এর এল আছে, যদি আমি এফ এর সাথে এল যদি ভাগ করে দিই, এই এল আর এল কেটে যাবে। আর একটা জিনিস এর সাথে জড়িত আছে টি টু দি পাওয়ার -2। টি টু দি পাওয়ার -2টাকে যদি ক্যান্সেল আউট করতে হয়, যদি ওড়াতে হয়, তাহলে কি করতে হবে? এর সাথে যদি আমরা টি স্কোয়ার যদি গুণ করে দিই, টি স্কোয়ার যদি গুণ করে দিই, তাহলে আমাদের এই রাশিটা উড়ে যাবে, কারণ টি টু দি পাওয়ার -2 ইন্টু টি স্কোয়ার, এটাকে যদি কেটে যাবে না, টি টু দি পাওয়ার -2 +2 কেটে টি টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তো কেটে যাবে, তাই তো? এটা তোমরা জানো তো, এটা বেসিক নিয়ম। তাহলে আমাদের এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে এরকম অ্যারেঞ্জমেন্ট করলে আমাদের তবে মাসটা পাবো, মাসের মাত্রাটা পাবো, ঠিক কি না? এবার কি হচ্ছে তাহলে? এফ, এটাকে যদি আরও সাজিয়ে লিখি, টি টু দি পাওয়ার টি স্কোয়ার ইন্টু এলটাকে যদি উপরে নিয়ে চলে যাই, এল টু দি পাওয়ার -1, তাহলে এটা পড়ে থাকছে এফ টি স্কোয়ার। এরকম কোনো অপশান আছে? হ্যাঁ, এইটা আসছে, দেখো 1 নম্বর অপশানটা আসছে, ঠিক আছে? এইভাবে তোমরা আরও কমপ্লিকেটেড কোশ্চেনগুলো করার চেষ্টা করবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, মানে ইজি হয়ে যাবে তোমাদের। তাহলে অপশান এরটা আসছে অ্যান্সার। এই কোশ্চেনে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে? এটা এ স্কোয়ার আসতো, এটা অ্যাকচুয়ালি হবে এরকম, এ কিউ বি স্কোয়ার বাই √CD, ঠিক আছে? এটাকে যদি তোমরা করো, ত্রুটি এরর যদি বার করো কি হবে? 3a প্লাস বি স্কোয়ার প্লাস ½ সি প্লাস ½ ডি,
ঠিক আছে, আমি অত বইয়ের মানে ল্যাঙ্গুয়েজে লিখছি না, একদম ডেল এ বাই এ ইন্টু 100 এত কিছু লিখছি না, কারণ তোমাদের এটা এমসিকিউ, তাই না? এমসিকিউ তোমাদের তো কীভাবে করেছে দেখবে না, তোমাদের কত টাইমে করেছে সেটা দেখবে, মানে সঠিক করেছে কিনা। আর এখানে তো তোমাদের হিউজ টাইম, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য একটা কোশ্চেনের টাইম 1 মিনিট, তাই তোমাদের এখন থেকে প্র্যাকটিস করতে হবে একদম শর্টকাটভাবে করার, ঠিক আছে? আচ্ছা, এটা হাফ সিডি কি জন্য লিখলাম? এটাকে যদি তুমি ওপরে নিয়ে চলে যাবা, এটাকে রুটটাকে যদি তুলে দাও কি হবে? সিডি টু দি পাওয়ার হাফ, তাই না? এবার কি বলছে, এর ত্রুটি বলছে 1%, তাহলে 3 × 1 প্লাস বি স্কোয়ার, 3-এর যদি স্কোয়ার করে দাও, আচ্ছা একসাথে লিখেছি 9 প্লাস, সরি, বি স্কোয়ার হবে কারণ সামনে 2 আসবে, ঠিক আছে? সামনে 2 আসবে, তাড়াহুড়োতে একটু হয়ে যাচ্ছে, কারণ বেশি সময় নিলে হবে না, তোমাদের সেমিস্টার কাছাকাছি চলে আসছে। তো তাহলে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, এবার ঠিক আছে, 3 × 1 প্লাস 2 × বি কত আছে? 3, আর সি আছে 2, 4, তাই তো? 4-এর যদি 4 থেকে যদি 2 ভাগ করো তাহলে কি আসছে? 2, এবং 2 ভাগ 2 ভাগ হাফ যদি করো, 2 এর সাথে হাফ যদি করো তাহলে 1 থাকছে, তাই তো? এটা কি আসছে? 3 প্লাস 6 প্লাস 3, তাহলে কত আসছে? 12%, ঠিক আছে? অ্যান্সার তাহলে সিটটা। এই কোশ্চেনগুলো তোমার ফেভারিট কোশ্চেন। দেখো এটা ইজি কোশ্চেন, তাই না? এই রুলসগুলো একবার দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন এলে তোমার আফসোস হবে। সহজ কোশ্চেন আসে, কিন্তু একবার রুলসগুলো দেখে নেবে, কিন্তু রুলসগুলো বলতে গেলে আমার এখন টাইম লেগে তাই বলছি না। দেখো 0 কি অন্য নাম্বারের ভেতরে আছে, তখন এটা আমরা এ নেবো, সব কটা সংখ্যাকে আমরা সিগনিফিক্যান্ট ফিগার ধরবো, তাহলে 4টি সিগনিফিক্যান্ট ফিগার এখানে। আচ্ছা যদি মনে করো এরকম থাকতো 625.00, এখানে কিন্তু এই সিগনিফিক্যান্ট এই জিরোকে আমরা ধরবো না। আবার এরকমও যদি থাকতো, মানে দশমিকওয়ালা সংখ্যায় লেফট সাইডে যত থাকবে, শূন্য থাকবে, সেগুলো আমরা ধরবো না, ঠিক আছে? তাহলে অ্যান্সার এখানে বি এসে গেল। এটা দেখো, তিনটা চিত্রের দুটি সময় লেখাচিত্র হলো, দ্রুতি আর সময়ের মধ্যে লেখাচিত্র দেওয়া আছে। এবার কোন লেখচিত্রটা হতে পারে না? দেখো এগুলো সবকটা হতে পারে, কিন্তু হতে পারবে না এটা। কেন হতে পারবে না সেটা আমি বলছি। দেখো এটা একটা নির্দিষ্ট টাইম ধরো, এই নির্দিষ্ট টাইমে একটি বস্তুর দুটি ভেলোসিটি হতে পারে না, এ একটা ভেলোসিটি, এ একটা ভেলোসিটি, দুটো ভেলোসিটি বলছে। একটা সময়ে একটা ফিক্সড টাইমে কোনো একটা বস্তুর একরকম দ্রুতি হতে পারে, ঠিক আছে? মাল্টিপল দ্রুতি হতে পারে এবং পজিশনও হতে পারে না। এটা দ্রুতি সময় দিয়ে দিচ্ছে, আবার তোমাকে বলে দিতে পারে হয়তো কি, তোমাকে আবার মনে করো এটাও বলে দিতে পারে যে পজিশন সময় লেখচিত্র কোনটা হতে পারে না, এরকমও কোশ্চেন আছে, ঠিক আছে? তো এবার কোন কোশ্চেনটা, এবার 5 নম্বর কোশ্চেনটা দেখা যাক কি বলছে। এখানে একটু মিস্টেক আছে, টি ইজিক্যাল টু হবে, ঠিক আছে? এখন টি ইজিক্যাল টু √x+3 হবে। বলছে স্থির বলের প্রভাবে সরলরেখা বরাবর গতিশীল একটি কণার সরণ সময় লেখ দিয়ে দিয়েছে। এবার বলছি যে কখন কণাটির বেগ 0 হবে। তো চলো ইকুয়েশনটা কি যেটা দেওয়া আছে সেটা লিখি, √x+3, তাই তো? এবার এটা আমরা এক্স এর ফর্মে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে সুন্দরভাবে লিখবো। দেখো t-3 হলো, দুদিকে স্কোয়ার করে দাও, x ইজিক্যাল টু t-3 হোল স্কোয়ার পড়ে থাকছে, তাই না? এটা a - b হোল স্কোয়ারের সূত্র পড়বে, টি স্কোয়ার মাইনাস 2ab যদি করো 6t আসবে, প্লাস 9, 3-এর স্কোয়ার করলে 9। এবার আমরা টাইমের সাথে ডেরিভেটিভ করবো, dx/dt যদি করা যায় আসছে 2t - 6, তাই তো? এটা সমান ভেলোসিটি পেয়ে গেলাম। এবার আমি মনে করলাম টি সময়ে ভেলোসিটি 0, তাহলে কি হবে? 2t - 6 ইজিক্যাল টু 0, t ইজিক্যাল টু 3। এবার 3 সেকেন্ডের সরণ কত হবে? দেখো 3 সেকেন্ডের সরণ কত হবে? যদি আমরা টির মানটা যদি এই ইকুয়েশনে যদি বসিয়ে দিই, যদি আমরা বসিয়ে দিই, তাহলে কি আসে? 3 ইজিক্যাল টু √x+3, 3টা এদিকে নিয়ে চলে গেলে √x ইজিক্যাল টু থাকছে 0, তাহলে x ইজিক্যাল টু 0। এর সরণ তাহলে কি হলো? এর সরণ তাহলে 0 হলো। তাহলে এবার 6 নম্বরটা দেখি, চলো
6 নম্বর কি বলছে দেখো, এ ও বি কণা দুটি সরণ সময় লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্র সরলরেখা দেওয়া নেই, সরি। এই কোশ্চেনটা নিটে এসেছিল, নিট 2022। দেখো বলছে দুটো লেখচিত্র সরলরেখা, একটা এ লেখচিত্র নাম এ দিয়েছে আর একটা বি দিয়েছে। এর অ্যাঙ্গেল বলছে 30 ডিগ্রি এবং বির অ্যাঙ্গেল বলছে এক্স অ্যাক্সিসের সাথে, মানে সময় অক্ষদ্বয়ের সাথে কত 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাই তো। সরণ আর টাইম লেখচিত্রে আমরা স্লোপ কি পাই, ট্যান থিটা, মানে স্লোপ ট্যান থিটা কি পাই আমরা, ট্যান থিটা ভি পাই, ভেলোসিটি পাই, তাই তো। তাহলে ভি এ বাই ভি বি যদি করি, এটা কি লিখতে হয়, ট্যান থিটা এ বাই ট্যান থিটা বি। ট্যান এর মান কত 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান কত একসাথে লিখে দিচ্ছি, ট্যান 30 ডিগ্রি মান 1/√3, তাই তো। ট্যান থিটা বির মান হচ্ছে 60 ডিগ্রি, তার মানে ট্যান 60 ডিগ্রি মান হবে √3, 1/3, √3 কি হয় 3 চলে আসে, অ্যান্সার ডি। 7এরটা দেখো, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর গতিশীল একটি কণার সরণ সময়ের লেখচিত্র দেওয়া আছে। তারপর বলছে যে থামার আগে কণাটি কত দূর যাবে, তাই না, এটা জিজ্ঞেস করছে। তো এখানে থামবে মানে তার ভেলোসিটি 0 হয়ে যাবে। এক্স টি ইকুয়েশন থেকে আমরা ভেলোসিটিটা বার করব। এটা বার করার নিয়ম একটু আগে একটা কোশ্চেনে করলাম, 40 + 12t - t³ ভেলোসিটি বার করতে গেলে ডেরিভেটিভ করতে হবে, dx/dt = করলে ভেলোসিটি পাবো। কনস্ট্যান্টকে যদি করি ডেরিভেটিভ করি 0 হয়ে যাবে, প্লাস 12t, সরি 12t থাকবে না এখানে, 12 হয়ে যাবে -3t², তাই তো। এবার বলছে ভেলোসিটি 0 হয়ে যাবে কোনো একটা সময়, তাই আমি 0 করে দিলাম, দিয়ে 3t² = 12 করে থাকছে, যে t² = 4 এবং t = 2 হলো। এবার 2 সেকেন্ডে কত দূর যাবে এটা আমার বার করতে হবে। তাই এই ইকুয়েশনে আমি যদি টির মান যদি 2 বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে 40 + 12 2 করে 24 মাইনাস 3 এর 2 এর কিউব করলে 8, তাই তো। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো 64 - 8 হবে 56 মিটার, ব্যাস সিটটা অ্যান্সার হয়ে যাচ্ছে। 8এরটা দেখো, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে। ত্বরণ সময় লেখচিত্র বলেছ তো, তো ত্বরণ সময়কে গুণ করে দাও, এ ইন্টু টি করে দাও। এ ইন্টু টি সমান সমান কি জানি আমরা, ডেল ভি, কারণ অ্যাকচুয়াল ফর্মুলাটা কি ছিল, এ = ডেল ভি বাই টি। কোনো একটা টাইম ইন্টারভালে ভেলোসিটির যতটা পরিবর্তন হলো সেটাকে আমরা ত্বরণ বলি। সুতরাং এখানে আমরা বেগের পরিবর্তন লিখতে পারি। এবার অনেক সময় তোমার ফার্স্ট কোশ্চেনে ফার্স্ট অপশানে দিয়ে দেবে বেগ, বেগ। তুমি কি করবে, তোমার তো খুব ইজি লেগেছে কোশ্চেনটা, যে ত্বরণ সময় রেখেছি তো ক্ষেত্রফল কি নির্দেশ করবে, বেগ, বলে অপশান এটাকে আমি ক্লিক করে চলে যাবে, কিন্তু বি বা সি অন্য একটা অপশান থাকবে বেগের পরিবর্তন, সেটাও ঠিক, মানে সেটাও লক্ষ্য রাখতে হবে। তার মানে সোজা কথা হলো, কোশ্চেন যত সোজা আসুক না কেন তোমার 4টে অপশান মন দিয়ে পড়তে হবে। এবার বলছে দেখো 9 নম্বর, কোনো এক মুহূর্তের সরলরেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ্য গাড়ির দ্রুতি হলো un/u। ওই মুহূর্ত থেকে যাত্রা যথাক্রমে যে দ্রুত গিয়ে গাড়ি দুটি থামবে তাদের অনুপাত। মনে করো দুটো গাড়ি, এটা সদৃশ্য গাড়ির মানে মনে করতে হবে যে তাদের অ্যাক্সিলারেশন এবং বা মন্দন দুটো সেম। এখানে মন্দনের কথা বলছে, তার মানে এখানে মন্দন সেম। তো এই অবস্থা থেকে মনে করো যখন এই অবস্থাতে তারা ব্রেক কষলো যখন মনে করো ফার্স্ট গাড়ি যে কিছুটা দূরত্বে গিয়ে থামলো, সেকেন্ড গাড়ি এই দূরত্বে গিয়ে থামলো, যেহেতু এ ইউ ভেলোসিটি দিয়ে যাচ্ছে এবং এ 4u ভেলোসিটি দিয়ে যাচ্ছে, সুতরাং একটু দূরে গিয়ে থামবে স্বাভাবিকভাবে। তো এটা ফাইনাল ভেলোসিটি দুজনের 0 হয়ে যাবে। এটা মানে কোন কোশ্চেনটা বলো তো, এটা স্টপিং ডিস্টেন্সের কোশ্চেন, ঠিক আছে। স্টপিং ডিস্টেন্সের কোশ্চেনগুলো সলভ করতে গেলে মানে এই ফর্মুলাটা তো আমরা জানি, s = u²/2a। তো এটা কিভাবে এসছে আমি একবার তাও বলে দিই। এটা এসছে v² = u² - 2as, ঠিক আছে। এখানে ইনিশিয়াল ভেলোসিটি তো ছিল, কিন্তু ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি u² = 2as। মাইনাস কেন লিখলাম, কারণ এখানে মন্দন হচ্ছে, তো s = থাকছে u²/2a। দুজনের মন্দন সেম, কারণ দুজন সদৃশ্য গাড়ি, তাহলে s প্রপোর্শনাল টু আমরা u² লিখতে পারি,
ঠিক কি না? তাহলে প্রথম গাড়ি ডিস্টেন্স স্টপিং ডিস্টেন্স বাই সেকেন্ড গাড়ির স্টপিং ডিস্টেন্স কী হবে? ইউ স্কোয়ার। প্রথম গাড়ির স্পিড ছিল, ইনিশিয়াল স্পিড ছিল ইউ স্কোয়ার এবং সেকেন্ড গাড়ির স্পিড ছিল 4u, তার স্কোয়ার করে দেবো, দিয়ে কি আসবে? ইউ স্কোয়ার বাই 16 ইউ স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1:16 হলো। 10এরটা দেখি চলো। 10এরটা কি বলছে দেখো, একটি বস্তুকে উল্লম্বভাবে ঊর্ধ্বে ইউ বেগে উৎক্ষিপ্ত করা হলো। এটি তার উল্লম্ব গতিতে এ বি সি এই তিনটি বিন্দুকে যথাক্রমে u/2, u/3 এবং u/4 গতিবেগে অতিক্রম করে। ভালো কথা। তারপর বলছে এ বি বাই বিসির অনুপাতটির মান কি হবে? মানে দেখো, মানে এরকম এখান থেকে একটা উল্লম্বভাবে একটা বস্তুকে করলো, হলো। স্বাভাবিকভাবে মনে করে এ এত দূর গেল, ঠিক আছে, এটা না। কিছু টাইম পর মনে করে এ বিন্দুতে, এটা এ নাম দিলাম, তার ভেলোসিটি হয়ে গেল u/2, শুনলো কত দিয়ে? ইউ দিয়ে। তারপরে কিছুটা দূরত্বে গিয়ে মনে করো তার বি পয়েন্টে গিয়ে তার ভেলোসিটি হয়ে গেল u/3। আচ্ছা, ডিক্রিজ করবে। প্রথমে ইউ ছিল, তারপর u/2, u/3। কেন ডিক্রিজ করছে বলো তো? ডিক্রিজ করছে এই জন্য, ওপর থেকে অভিকর্ষ যে বল একটা অ্যাপ্লাই করছে, তাই না? জি নিচের দিকে কাছে, যদি বস্তুটির ভর এম হয় তাহলে নিচের দিকে mg ফোর্স কাজ করছে, যেটা তার ভেলোসিটিকে বাধা দিচ্ছে। তো আরও কিছুক্ষণ পরে মনে করো সি পয়েন্টে গেল, তার ভেলোসিটি অর্জন করলো u/4। এবার জিজ্ঞেস করছে এ বি, মানে দূরত্বটা এই দূরত্বটা কত, এবং বিসি বাই বিসি মানে এই দূরত্বটা কত। এখানে কি কোন ফর্মুলাটা ইউজ করবো বলো? এখানে কোনো টাইম জানি না, তার মানে ইকুয়েশন মোশনে যে ইকুয়েশনে টাইম আছে সেই টাইমওয়ালা ইকুয়েশনগুলো ইউজ করবো না। তো আমরা আরেকটা ইকুয়েশন জানি, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। আমরা এ বির ক্ষেত্রে যদি দেখি, এখানে এ বির ক্ষেত্রে দেখা যাচ্ছে ফাইনাল ভেলোসিটি u/3। এ বির ক্ষেত্রে দেখা যাচ্ছে u/3টা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এবং এটা হচ্ছে এ পয়েন্টের যে ভেলোসিটি u/2, ওটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটির ক্ষেত্রে যদি দেখা যায় কি থাকছে। আচ্ছা, এটাকে আরও করে লিখি, একটু সাজিয়ে গুছিয়ে লিখি। এস ইজিক্যাল টু এস এ বি লিখে দিই, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, হলো। ফাইনাল ভেলোসিটি কত আসছে? ইউ স্কোয়ার বাই 9 মাইনাস ইউ স্কোয়ার বাই 4, 2a, ঠিক আছে। এটা এবি ডিস্টেন্স হলো। আচ্ছা, আচ্ছা, এটাকে যদি আরও করে লেখা যায়, ইউ স্কোয়ার যদি কমন নেওয়া যায় কি থাকছে? ইউ স্কোয়ার যদি কমন নেওয়া যায়, ইউ স্কোয়ার যদি কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকছে 1/9 মাইনাস 1/4, হলো, বাই 2a, ঠিক কিনা? এবার বিসির ক্ষেত্রে দেখি চলো। বিসি বিসির ক্ষেত্রে থাকছে, বিসির ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি কত? u/4, ইউ স্কোয়ার বাই 16 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি u/3, ইউ স্কোয়ার বাই 9, হলো, বাই 2a। এবার যদি এবি বাই বিসি করো, এবি বাই বিসি যদি করো, উপরে ইউ স্কোয়ার বাই 2a, ইউ স্কোয়ার বাই 2a দুজনের কিন্তু সেম। সুতরাং এদের যদি ভাগ করে দাও, মানে রেশিও বার করো, দুটোই কেটে যাবে। তাহলে পড়ে থাকছে, ওপরে থাকছে 1/9 মাইনাস 1 বাই কত? 4। নিচে পড়ে থাকছে 1/16 মাইনাস 1/9। এরকম ক্যালকুলেশন তোমরা অ্যাটমিক স্ট্রাকচারের কেমিস্ট্রিতে অনেকবার করেছো, সুতরাং এটা তোমাদের কাছে অনেকটা সহজ লাগার কথা। এটা কি করবে দেখো, এটা দিয়ে করো। উপরে কি থাকছে? ওপরে থাকছে 36 আর 5 হবে, তাই তো? নিচে কি হবে? 16 × 9 এবং কত হবে এটা? আচ্ছা, এগুলো মাইনাস হবে, মাইনাস মাইনাস কেটে যাবে।
আবার 16 - 9 যদি করা হয় 7, ঠিক আছে। তাহলে এবার যদি কাটাকুটি করা যায়, থাকছে উপরে থাকছে 5, নিচে থাকছে 36, নিচে থাকছে 7, উপরে থাকছে 16 × 9, হলো। কাটাকুটি করো, কাটাকুটি যদি করা যায় 4 × 4 = 16, 4 × 36, 9 9 কেটে আছে, তাহলে পড়ে থাকছে 20/7। ক্যালকুলেটিভ একটু, ঠিক আছে, ইজি কোশ্চেন, একটু ক্যালকুলেটিভ, তোমরা ক্যালকুলেশন ফ্রেশভাবে করবে। 11টা দেখো, দুটি ভেক্টর গুণফল এবং স্কেলার গুণফলের মানের অনুপাত কত? মানে মনে করো দুটি ভেক্টর এ এন বি, ঠিক আছে, এ এন বি, এ এন বি এর বলছে ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টের অনুপাত কত, ঠিক আছে। এটা যদি আমরা করি কি আসবে, এ বি সাইন থিটা বাই এ বি কস থিটা ইজিক্যাল টু আসছে, বলে দিয়েছে এটা, সেটা 1/√3। এ বি কেটে থাকছে, সাইন থিটা বাই কস থিটা কী থাকে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3। থিটা ইজিক্যাল টু তাহলে কত আসবে, 60 ডিগ্রি নয় 30 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি 30 ডিগ্রির মধ্যে তোমাদের অনেকের ভুল হয়, তো এটা মানে কনসেন্ট্রেটলি ভেবে তারপরে অপশানটাকে ক্লিক করবে, তাহলে 30 ডিগ্রি অ্যান্সার আসছে। এটা এটা দেখো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কী হবে, ঠিক আছে। যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ জিজ্ঞেস করবে তখন আমরা সেটা ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্ট এই জন্য করবো, ডট প্রোডাক্ট করছি, চলো। হলো, এদের মধ্যে যদি ডট প্রোডাক্ট করো কি আছে, 1 1 -1 0। আর ক্রস পোর্ট এ বির মান কত আসে, √2। আচ্ছা, এ বির মান যাই পারে আসুক, এ বি লিখে দিচ্ছি, কারণ এদিকে 0 আসছে, ওদিকে থাকছে এ বি কস থিটা, কস থিটা, তাহলে তাহলে কি থাকছে, কস থিটা ইজিক্যাল টু 0, তাহলে থিটা ইজিক্যাল টু তাহলে হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। ইজি কোশ্চেন। দেখো, ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগ দিয়েছে এবং কৌণিক ভরবেগ চেয়েছে, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজিক্যাল কি জানি, আর ক্রস পি, পি কি লিনিয়ার মোমেন্টাম, এটা তুমি যদি এল ইজিক্যাল টু পি ক্রস আর যদি করো অ্যান্সার আসবে না, ঠিক আছে। অনেকে হয়তো এইভাবে করেছো, এটা করলে অ্যান্সার আসবে না, তোমাকে এটা করতে হবে। চলো এটা করা যাক। এটা করার নিয়ম কি, প্রথমে আই জে কে এরকম লিখে দেবে, ঠিক আছে। তারপরে আর ক্রস পি, তাহলে আরটা আগে লিখবে, আর কত আছে 2 1 1, জে কে কোনো মান নেই মানে 1 আছে। সেকেন্ডে পির কত আছে 2 -3 1। এটা করতে গেলে কি করবে দেখো, প্রথমে আইটা কাটবে, আইটা কাটবে, আইটা কেটে এটা গুণ করবে, এইভাবে গুণ করবে কোনাকুনি, যেভাবে অ্যারো দিচ্ছে সেইভাবে করবে, ঠিক আছে। আগে এইটা করবে, তারপরে এইটা করবে, যদি করা যায় কি আসবে, কৌণিক ভরবেগ ইজিক্যাল টু আসবে 1 1 1 মাইনাস 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 কি হবে, 3 1 3 -3, তাহলে -3 করলে +3 হলো আই ক্যাপ, প্লাস এবার সেকেন্ড কেসে কি করবে, সেকেন্ড কেসে যেটার বার করবে, এখন যে বার করছে মানে যেটা কেটে দেবে মাঝখান থেকে, কেটে দিয়ে আয়ের ক্ষেত্রে কি করেছিলাম, আগে ওপর থেকে নিচের দিকে গুণ করেছি, কিন্তু জের ক্ষেত্রে হবে নিচ থেকে ওপরের গুণ করতে হবে, এই জিনিসটা মনে করে রাখতে হবে। কি হবে এখানে 2 আর 1 গুণ করলে 2 মাইনাস এটাও 2 1 গুণ করলে 2 হলো, দিয়ে জে ক্যাপ, প্লাস কেটা বার করছে, এবার কেটা কেটে দেবে, কেটা কেটে দিলে পড়ে থাকছে এইটা, তাই তো। এইটা কিন্তু এবার নর্মাল যেমন গুণ করো ওপর থেকে নিচে সেইভাবে গুণ করবে, 2 - 3 কত আসছে -6 -2, 2 1 2 মাইনাস তো হয় 2, তাহলে কি আসছে 4i, এটা 0 হয়ে যাচ্ছে,
তা লিখছে না, এটা আছে -8k, -8k, তাহলে অ্যান্সার ডিটা। ঠিক আছে, এরকম ধরনের 2-4টে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, হয়ে যাবে। একটু এটা ক্যালকুলেটে লাগে, মানে একটু জটিল লাগবে, কিন্তু তুমি ধীর স্থিরভাবে প্র্যাকটিস করবে তো হয়ে যাবে। চলো 14 নম্বর কোয়েশ্চেনে দেখো কি বলেছে। এখানে একটি প্রাসের গতিপথের সমীকরণ দিয়েছে, দিয়ে প্রক্ষেপ কোণ জিজ্ঞেস করেছে, বা অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল অফ প্রজেকশন জিজ্ঞেস করছে। তো এখানে যেমন শুধু থিটা জিজ্ঞেস করেছে, কিন্তু অনেক কোশ্চেন আসবে তোমাকে আর জিজ্ঞেস করবে এবং এইচও জিজ্ঞেস করবে। তো এদের মানে বার করার শর্টকাট ফর্মুলাটা বলে দেবো। তুমি প্রথমে কি করবে, ওয়াই ইজ ইকুয়াল টু, এই ইকুয়েশনটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো এরকম, ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। এখানে এ কত, এখানে এ হলো √3 এবং বি সমান সমান কত আছে, হাফ জি এক্স স্কোয়ার, হাফ জি মানে 5, তাই তো। এবার বললো যে এবার কী কী জিজ্ঞেস করতে পারে, থিটা জিজ্ঞেস করতে পারে। থিটা বার করা হলো, নিয়ম হলো tan থিটা ইজ ইকুয়াল টু এ, আর ইজ ইকুয়াল টু এ বাই বি, এবং এইচ ইজ ইকুয়াল টু হবে এ স্কোয়ার বাই 4b। বুঝলে, এইভাবে যদি এগুলো যদি মনে রাখো, তোমার কম্পিটিটিভ এক্সাম যখন হবে পরে ফিউচারে, তখন অনেক ইজিলি সলভ করে নিতে পারবে। তো এখানে ট্যান থিটা শুধু থিটাতে জিজ্ঞেস করছে, তো থিটাটা বার করো। এখানে এ ইজ ইকুয়াল টু আছে √3, তাই তো। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ কত, √3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, 60 ডিগ্রি। ঠিক তো। 15 নম্বর কোশ্চেনটা দেখো। 15 নম্বরে কি হয়েছে, একটা বস্তুকে অনুভূমিকের সাথে বা হরিজন্টালের সাথে থিটা ডিগ্রি কোণে ছোঁড়া হলো। প্রথমে তো ডিরেকশন এরকম ছিল, যেমনটা দেখতে পাচ্ছ ডট ডট দিয়ে, যেটা যে লাইনটা টানা আছে। তারপরে একটা সময় গিয়ে তার ডিরেকশন কিন্তু একদম অনুভূমিকের প্যারালাল হয়ে যাবে, তাই তো। আবার কিছুক্ষণ সময় পরে দেখা যাচ্ছে যে তার ডিরেকশনটা এরকম হয়ে যাচ্ছে। এই টাইমে তখন আরও যদি খেয়াল করে দেখা যায় যে পিছন থেকে যদি আরও আমরা লাইন টানি এবং ইনিশিয়াল ভেলোসিটির ডিরেকশনটা যদি আরও লম্বা করে টানি, টেনে দেখা যাচ্ছে একটা জায়গায় মিল হচ্ছে এবং তাদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। ঠিক আছে, বলছে যে কোন সময় যখন বস্তুটির কত সময় পরে দুজনের অভিমুখ 90 ডিগ্রি, দুজনের মধ্যে মানে ইনিশিয়াল এবং ওই টাইম বাদ দুটো ভেলোসিটির মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। মানে যখন বস্তুটি এই টাইমে আসবে, মানে কোন টাইমে আসবে এই পজিশনে, সেটা বার করতে হবে। তো দেখো, প্রথমে ভেলোসিটির কত ছিল, ইউ ছিল, তাই তো। এবং আমি মনে করলাম যে টি সময় বাদ তার ভেলোসিটি হলো ভি, এবং দুজনের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেখো এটা এই 90 ডিগ্রি হচ্ছে, তার মানে আমরা যদি ওদের ডট প্রোডাক্ট করি, ইউ ডট ভি করি, কি আসবে, 0 হবে। কেননা ইউভি কস থিটা হয়, আর থিটা 90 ডিগ্রি মান 0 হয়ে গেল। এবার ভিটা আমরা বার করবো। দেখো, ইউ তো জানি, ভিটা বার করবো, ভি ইজ ইকাল টু ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ প্লাস জিটি, সোজা কথা। এবার এগুলো আমরা ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু ভেক্টর এর মানে অ্যারো দিয়ে করবো, ইন্ডিকেট করব। তো এদের মধ্যে এবার ডট প্রোডাক্টটা করা যাক, ইউ ডট ভি ইজিক্যাল টু 0, তাই তো। ইউ কত আসছে, ইউ তো ইউ, ভি কত আসছে, ভি হলো ইউ প্লাস জিটি। ঠিক আছে, ব্র্যাকেট দিই, এবার ডট প্রোডাক্ট করা যাক। ইউ ডট ইউ করলে ইউ স্কোয়ার প্লাস ইউ জি কস থিটা টি ইজিক্যাল টু 0। আচ্ছা, কস থিটা না, আমরা থিটা না, এখানে থিটা মনে করি আলফা দিলাম, কারণ থিটার মান জানি না। থিটাটা কি, ইউ আর জির মধ্যবর্তী কোণ কত। দেখো, নিচে ইউ কাজ করছে, জি কাজ করছে, তাই তো। আর হরিজন্টালের সাথে কোণ হলো কোণ হলো থিটা, এটা আমরা 90 ডিগ্রি স্পষ্ট দেখে বোঝাচ্ছি। তার মানে জি আর ইউর মধ্যে এটা জি, নিচে জি, আর এইটা ইউ, জি আর ইউর মধ্যবর্তী কোণ কত হচ্ছে, জি আর ইউর মধ্যে কোণ হলো 90 প্লাস থিটা, তার মানে আলফা ইজিক্যাল টু আসছে 90 প্লাস থিটা। হলো,
তাহলে এটা আমরা আরও ভালোভাবে যদি লিখি ইউ স্কোয়ার প্লাস ইউ জি, আচ্ছা এটা ম্যাগনিচিউড হবে যেহেতু আমরা এটা লিখছি ইউজি ইউজি কস আলফা, আলফা হলো 90 প্লাস থিটা প্লাস থিটা ইন্টু টি, থিটা সামনের দিকে দিচ্ছি ইজিক্যাল টু 0, ঠিক আছে। এবার কস 90 ডিগ্রি আলফা ইজিক্যাল টু আমরা কি জানি মাইনাস সাইন থিটা, সরি 90 প্লাস থিটা, মানে এটা আমরা এইভাবে লিখতে পারি মাইনাস ইউজি টি সাইন থিটা ইজিক্যাল টু 0। তাহলে আসছে ইউ স্কোয়ার ইজিক্যাল টু ইউজি টি সাইন থিটা, বলো এই ইউ একটা ইউ এদিক থেকে একটা ইউ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে টি ইজিক্যাল টু, তাহলে লিখতে পারি ইউ বাই জি সাইন থিটা। বলো দুবার প্র্যাকটিস করবে হয়ে যাবে, দুবার প্র্যাকটিস করবে, তাহলে অ্যান্সার বিটটা, সরি এরটা। 16 নম্বর কোশ্চেনে দেখো, তিনটি ব্লক এ বি সি আছে এবং এদিকে একটা ফোর্স দেওয়া আছে, কত নিউটন ফোর্স দিয়েছে 14 নিউটন, ঠিক আছে। এবার কোশ্চেন জিজ্ঞেস করছে যে এ ও বির মধ্যে স্পর্শজনিত বলের মান কত, মানে কন্ট্যাক্ট ফোর্স জিজ্ঞেস করছে। তো যারা আমরা মানে শর্ট নোটসটা দেখেছো আমার টেলিগ্রামে যেটা আপলোড করা আছে সেখানে এইভাবে দিয়ে একটা মানে কি একটা শর্টকাটভাবে বুঝিয়েছিলাম। এগুলো করার জন্য প্রথম নিয়ম হলো সিস্টেমের অ্যাসিলারেশন বার করতে হবে। সিস্টেমের অ্যাসিলারেশন কত, এ ইজ ইকুয়াল টু নেট ফোর্স, নেট ফোর্স কত 14 নিউটন বাই টোটাল মাস, টোটাল মাস 421 মানে 7 কেজি, যদি ক্যালকুলেশন করা হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। তারপরে কন্ট্যাক্ট ফোর্স যেই বিন্দুতে বার করতে বলবে বা যেই কন্ট্যাক্টে বার করতে বলবে ঠেলার সময় তার রাইট সাইডে, তার সামনের দিকে, ঠেলার সময় রাইট সাইড না, রাইট সাইড দিয়ে মনে রাখবে না, এটা মনে রাখবে যে ঠেলার সময় তার সামনের দিকের টোটাল মাস ধরবো, সামনের দিকে টোটাল মাস কোনটা হচ্ছে বি অ্যান্ড সি, তাই তো। তাহলে এ বি কন্ট্যাক্ট ফোর্স মনে করি এন, নাম দিলাম এন, এ বি দিলাম, হলো কি হবে ফোর্স ইজিক্যাল টু কি জানি, ফোর্স ইজিক্যাল টু মাস ইন্টু অ্যাসিলারেশন এম, এখানে মাস কোন মাসগুলো নেবো, তার সামনের মাস নেবো, সামনের মাস কি কি আছে এম বি প্লাস এম সি ইন্টু এ, অ্যাসিলারেশন কত বেরিয়েছে, আচ্ছা অ্যাসিলারেশন মানে অ্যাসিলারেশন দিলাম, এম বি আর এম সি কত আসছে 3 ইন্টু অ্যাসিলারেশন কত পেয়েছি 2, তাহলে অ্যান্সার আসছে 6 নিউটন। বলো কি দেখলাম, ঠেলার সময় তার সামনের মাস নেবো, আর একটা সুতো আর ব্লকের ক্ষেত্রে কি হয় টানা হয়, টানা হয়, এই বরাবর মনে করো টানা হচ্ছে, টানার সময় যখন এই সুতোর টেনশন বার করতে বলবে তখন আমরা নেট অ্যাসিলারেশন বার মানে এফেক্টিভ অ্যাসিলারেশন বা টোটাল সিস্টেমের অ্যাসিলারেশন বার করবো, করে এই মাসটার সাথে গুণ করে দেবো, টানার সময় পিছনের, ঠেলার সময় সামনের মাসগুলো ধরবো, ঠিক আছে। এখানে যদি আরও যদি অনেক মাস থাকে তখন পুরো সব কটা মাস নিয়ে নেবো। 17 নম্বর দেখো, 17 নম্বর বলছে এম ভরের একটি বল ভি বেগে একজন ব্যাটসম্যানের দিকে ছোঁড়া হলো, ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো এবং একই বেগে থিটা কোণে বিচ্যুত করা হলো। আচ্ছা এটা আঁকার জন্য আমরা একটু সরঞ্জাম তৈরি করে নিই, ঠিক আছে। এইভাবে এলো, এসে আবার সেম অ্যাঙ্গেলে চলে গেল, ঠিক আছে। ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে কত, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 90, সরি থিটা দিয়ে দিয়েছে, দেখো এরকম ব্যাপার স্যাপার কি হয়েছে, মনে করো বলটা বলটা এইভাবে এলো, এসে এখানে হিট করে ব্যাটে, এই যেটা ব্যাটের এই পয়েন্টে হিট করে আবার এদিকে ফিরে গেল। আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে দিয়েছে যে ভেলোসিটি সেম, ঠিক আছে, ভেলোসিটি সেম, এবং এদের পুরোটার কোণ এই পুরোটার কোণ দিয়ে দিয়েছে কত থিটা। আমরা এই অর্ধেক কোণটা নেব, এই অর্ধেক কোণটা তাহলে কত আসবে থিটা বাই 2, ঠিক আছে। এবার এই ধরনের কোশ্চেনটা কি করবে, এবার এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলে এবার যে ভেলোসিটি দিয়ে লম্বালম্বি যে ভেলোসিটি দিয়ে হিট করবে ব্যাটে সেটা আমরা দেখবো, লম্বালম্বি হবে কোন ভেলোসিটি দিয়ে হিট করছে, এটা ভি দিয়ে যাচ্ছে তার মানে এটা হবে ভি কস থিটা বাই 2, যেহেতু এটাও থিটা বাই 2 হয়ে যাবে, এটা যদি থিটা বাই 2 হয়ে যায় তাহলে ভি কস থিটা বাই 2, কোন ভেলোসিটিটা ধরবো, যে ভেলোসিটিটা লম্বভাবে ব্যাটে আঘাত করছে, লম্বভাবে কোন ভেলোসিটিতে আঘাত করছে এইটা, মানে ইনিশিয়াল ভেলোসিটির হরিজন্টাল কম্পোনেন্টটা, তাই তো এটা করে নেব।
এটা বার করে না হয়ে গেলে তোমাদের কাজ শেষ। কি বলছে, বলের ঘাত জিজ্ঞেস করেছে। বলের ঘাত না জিজ্ঞেস করে এমনটাও লিখতে বলতে পারে যে চেঞ্জ ইন মোমেন্টাম কত ছিল, বেগের পরিবর্তন কত হলো। এখানে ঘাত হলো কি হবে, ঘাত মানে কি জানি আমরা, কি জানি, এফ টি ইজিক্যাল টু চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো। এটা বার করে নেওয়া হয়ে গেল মানে তোমরা কিছু না, এটা লিখে দেবে, তার সাথে সাথে এখানে মাস আছে, যে মোমেন্টাম যেহেতু জিজ্ঞেস করেছে, এখানে মাস এম ভি কস থিটা বাই টু লিখে দিলে, যে এদিকে 2 গুণ করে দিলে, 2 mv cos থিটা বাই টু। ঠিক আছে, অনেক রকম কোশ্চেন, অনেক সময় এরকম কোশ্চেন হয়। সে একটা কোশ্চেন দিয়ে বোঝাই তোমাদের। মনে করো এটা একটা দেয়াল, সরি, মনে করো এটা একটা দেয়াল, এই দেয়ালে একটা বল এইভাবে এলো, এসে আবার সরি এইভাবে এলো, এসে আবার এইভাবে চলে গেল। ঠিক আছে, এবার তোমাদের এখানে কি বলেছিল, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছিল, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছিল। এবার তোমাদের অনেক সময় বলে দিতে পারে এই অ্যাঙ্গেলটা, যে দেয়ালের সাথে থিটা ডিগ্রি কোণ করলো। ঠিক আছে, এবার তোমার কি করতে হবে, ইনিশিয়াল ভেলোসিটির যে কম্পোনেন্টটা দেয়ালে হিট করছে, এই কম্পোনেন্টটা, এটা যদি ভি হয়, এই কম্পোনেন্টটা দেয়ালে হিট করছে, সুতরাং এটা বার করবো। এটা বার করতে গেলে এই অ্যাঙ্গেলটার মান বার করতে হবে। এই অ্যাঙ্গেলটার মান কি হবে বার করবো, এটা থিটা মানে এটাও থিটা, এটাও থিটা, এটা থিটা মানে এটা কি হবে, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে হবে তোমার, যদি জিজ্ঞেস করে চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে, 2mv cos 90 ডিগ্রি মাইনাস থিটা করে দেবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তোমরা পাবে, কম্পিটিটিভ এক্সামেও আসে। সুতরাং তোমার পুরো একদম সব মানে স্টেপ বাই স্টেপ না করে এইভাবে শুধু এইটুকু মনে রাখতে পারো। এবার এটা কেন হচ্ছে সেটা জানতে গেলে তো কি বলবো, অনেক বড় হয়ে যাবে লেকচার। সুতরাং তুমি এইভাবে, যদি না জানা থাকে, তুমি এইভাবে জেনে রাখতে পারো। 18 নম্বর কোশ্চেন দেখো, আর বক্রতা ব্যাসার্ধ একটি উত্তল ব্রিজের ওপর, উত্তল ব্রিজ মানে কেমন, এরকম, ঠিক আছে, এরকম কথা। কোশ্চেন বলছে গাড়ির বেগ ভি এবং গাড়ি ব্রিজের থেকে বিচ্যুত হয় না। এই যখন এখানে থাকছে তার গাড়ির বেগ হলো ভি, গাড়ির নিচে কি কি কাজ করছে, এমজি কাজ করছে, ওপরে কি কাজ করবে, এমভি স্কোয়ার বাই আর। দেখো গাড়িটা বিচ্যুত হয় না মানে নিশ্চয়ই নিচের দিকের ফোর্সটা বেশি, নিচের থেকে যদি ওপরের ফোর্সটা যদি বেশি লাগতো তখন কি হতো, গাড়িটা ছিটকে ওপরের দিকে চলে যেত, পড়ে যেত আর কি। তার মানে এমজিটা বড়, বা এমজিটাকে বড় হতে হবে, বড় হতে হবে, বা মিনিমাম সমান ইকুয়াল হতে হবে কার থেকে, কার ইকুয়াল হতে হবে, এম ভি স্কোয়ার বাই আর। বলো এম কেটে যাচ্ছে, পড়ে থাকছে জি আর ভি স্কোয়ার, তাই তো। এটাকে তোমরা যদি এভাবে লেখো, আর যদি সাজিয়ে গুজিয়ে লেখো, এরকম হবে, ভি ইজিক্যাল টু রুট ওভার জি আর। অ্যান্সার কোনটা তাহলে, সিটটা। চলো 19টা দেখো, 19টা দেখো, বার করছে বলছে T1 is to T2। ঠিক আছে, আমার এটা ইকুইলিব্রিয়ামে আছে, এটা T2 আছে, এটা T1 এর এই কম্পোনেন্টটা যদি বার করি, T1 cos 60 ডিগ্রি, এটা ইজিক্যাল টু T2 হবে, তাই তো। T1 বাই T2 যদি করি, 1 বাই cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হাফ, 1 বাই হাফ মানে 2, আর 2:1। 20টা দেখো, অনুভূমিক তলের ওপর এম ভরে একটি বস্তু স্থির অবস্থায় আছে, ঘর্ষণ কোণের মান ল্যামডা, ঘর্ষণ কোণের মান ল্যামডা, তার মানে মিউ ইজিক্যাল টু আসছে 10 ল্যামডা, তাই তো। এবার ন্যূনতম অনুভূমিক বল প্রয়োজন কত হবে বস্তুটিকে গতিশীল করতে। এরকম একটা বস্তু আছে, একে যদি ন্যূনতম বল কত লাগবে, ন্যূনতম বল অতটা লাগবে যতটা ম্যাক্সিমাম ফ্রিকশন, তাই তো। এফ ম্যাক্স, এফ ম্যাক্স ইজিক্যাল টু তাহলে কী হবে, এফ ম্যাক্স ইজিক্যাল টু আমরা জানি মিউ এন, তাই তো। এন ইজিক্যাল টু এমজি, এন ইজিক্যাল টু এমজি। তো মিউ ইজিক্যাল টু 10 ল্যামডা আমরা জানি, এমজি মানে এমজি 10 ল্যামডা। কোন অপশানটা দেখো, এমজি 10 ল্যামডা, 1 নম্বর। ইজি কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন, যখন কোনো কণা ঘড়ির কাঁটার
যখন কোনো কণা ঘড়ির কাঁটার দিকে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরে তখন কি হবে? সমদ্রুতিতে যদি কোনো বস্তু ঘোরে তখন তার কৌণিক বেগ ধ্রুবক থাকে। ঠিক আছে? 22 নম্বর কোশ্চেন দেখো। দেখো এখানে এরকম একটা সিস্টেম আছে, দিয়ে বলছে যে তার ত্বরণটা বার করতে বলছে। বস্তুটা এইভাবে চলতে শুরু করছে, মনে করি এ ত্বরণ দিয়ে চলছে। আচ্ছা, কি ফোর্স কাজ করছে দেখো, এর নিচে mg কাজ করছে, আর এখানে ফ্রিকশন আছে, এখানে মিউ ফ্রিকশন আছে। m2 এর ক্ষেত্রে পিছনে কাজ করবে কি ফোর্স? ফ্রিকশন ফোর্স কত? মিউ এম জি। আর একটা জিনিস, m2 m3 m1 প্রত্যেকের মাস হচ্ছে m। তা আমি সরাসরি লিখে দিচ্ছি মিউ এম জি। m3-র জন্য কাজ করবে এদিকে মিউ এম জি, তাই তো? আর নিচে কাজ করছে mg। তাহলে ভ্যারিয়েবল মানে নেট ফোর্স এ ইজিক্যাল কি জানি, নেট ফোর্স এফ নেট বাই টোটাল মাস কত? 3m। এফ নেট কত হবে? mg মাইনাস মাইনাস কত? এই তো মিউ এমজি 2 মিউ এমজি, তাই তো? 2 মিউ এমজি বাই 3m। এম যদি কমন নাও পড়ে থাকবে জি মাইনাস 2 মিউ। আচ্ছা, জিটাও কমন নাও, সরি, mg কমন আছে, mg কমন নাও, 1 মাইনাস 2 মিউ পড়ে থাকছে নিচে 3m। mm কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? জি 1 মাইনাস 2 মিউ বাই 3। অ্যান্সার সি। 23 নম্বর, সমভরের দুটি কণা বৃত্তাকার পথে আবর্তন করছে। খুব ভালো কথা। পথ দুটির ব্যাসার্ধর অনুপাত 1:2। ঠিক আছে। কোনো কণা দুটির ক্ষেত্রে অভিকেন্দ্র বল সমান হলে তাদের বেগের অনুপাত কি হবে? অভিকেন্দ্র বল দুজনের ক্ষেত্রে সমান, তাহলে আমি মনে করি সমভর বলছি, তাই তো? দুজনের মাস সেম, ভি স্কোয়ার বাই এম ভি স্কোয়ার বাই আর ওয়ান। প্রথম বস্তুর অভিকেন্দ্র বল, দ্বিতীয় বস্তুর অভিকেন্দ্র বল এম ভি টু স্কোয়ার বাই আর টু, তাই তো? দুজনের মাস সেম, কেটে দিলাম। এবার জিজ্ঞেস করছি যে ওদের বেগের অনুপাত, তাহলে ভি ওয়ান বাই ভি টু করলে কি আসবে? রুট ওভার আর ওয়ান বাই আর টু। কোশ্চেনে বলে দিচ্ছে আর ওয়ান বাই আর টু ইজিক্যাল টু 1/2, তাহলে ইজিক্যাল টু 1/√8টা। 24 নম্বর কি বলছি দেখো। 24 নম্বর কোশ্চেনের করার শর্টকাট ফর্মুলা হলো ডাব্লিউ ইজিক্যাল টু এম জি এল টু এন স্কোয়ার। এনটা কি? এনটা এই 4টা এন, যত অংশ বলবো 1/3 অংশ হয়তো বলতো তাহলে এন হবে 3। যদি বলো হাফ অংশ 1/2 যদি বলতো তাহলে এন ইজিক্যাল টু 2 হয়ে যাবে। ঠিক আছে। যদি বলতো 1/6 অংশ তাহলে এন ইজিক্যাল টু 6। এই যত অংশ বলবে 1/4 অংশ বলবে তো তার নিচেরটা হবে। এমনটা নয় যে এন ইজিক্যাল টু 1/4। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এন ইজিক্যাল টু 1/4 নয়, এন ইজিক্যাল টু 4 হলো। 4-এর স্কোয়ার করলে কত? 16 এম জি এল বাই 16 দুগুণে 32। অ্যান্সার টিটা। 25 নম্বর কোশ্চেন দেখো। বলছে যে এত বলের প্রভাবে একটি বস্তু কণার সরণ হয় এত। এবার যদি কৃতকার্য শূন্য হয় তবে এর মান কত? কৃতকার্য শূন্য কখন হবে? ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, এফ ডট এস। এটা বলছে 0, তার মানে এদের ডট প্রোডাক্ট 0 করতে হবে। তো ডট প্রোডাক্ট করি। 3i 4i 12 প্লাস মাইনাসে মাইনাস 3 গুণ করলে 9 প্লাস মাইনাস মাইনাস 3a। ডট প্রোডাক্ট ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে 3a ইজিক্যাল টু থাকছে 12 মাইনাস 9। ক্যালকুলেশন করলে কত আসবে? 3, তাই তো? a ইজিক্যাল টু 3/3, তাহলে 1। অ্যান্সার 1। 26 নম্বরটা দেখো। সরল রেখায় চলমান সমভরের দুটি বস্তু পূর্ণ স্থিতিস্থাপক মানে পারফেক্টলি ইলাস্টিক কলিশন যদি হয় তখন কি হয়? দুজনের যখন সরলরেখা এবং সমভর হয় সেক্ষেত্রে দুজনার ভেলোসিটি এক্সচেঞ্জ করে। ঠিক আছে, 26 নম্বর হলো। এবার 27 নম্বরটা দেখো। কোনো স্প্রিংকে টেনে 3 সেমি প্রসারণ করলে সঞ্চিত শক্তি হয় ইউ। তার মানে ইউ ইজিক্যাল টু আমরা কি জানি, হাফ কে এক্স স্কোয়ার, তাই তো? এখানে ইউ ইজিক্যাল টু হবে হাফ কে 3-এর স্কোয়ার মানে 9। এবার বলছে 6 সেমি প্রসারণ করলে স্থিতিশক্তি কত হবে? তখন ইউ ড্যাশ দিলাম, ড্যাশ ইজিক্যাল টু হাফ কে 6 সেমি মানে 36।
তাহলে ইউ ড্যাশ বাই ইউ করা যদি যায় তাহলে কি হবে, হাফকে দুজনের ক্ষেত্রে কেটে যাবে, যেহেতু সেম স্প্রিং তাহলে হবে 36/9, 4 লং 36, তাহলে ইউ ড্যাশ ইজিক্যাল টু আসছে 4u, ঠিক কি না? সিটটা 28টা দেখো, 28 কোশ্চেনটা প্রিন্টিং মিস্টেক হবে। এবার এখানে বলছি দেখো, মানে পুরোটা মানে মানে কি বলে কমপ্লিট কোশ্চেন নেই। কোশ্চেনটা এরকম হয়, কোনো কণার সর্বনিম্ন বিন্দুতে বেগ √7 g/L হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে? সর্বোচ্চ, তাই তো, সর্বোচ্চ বানান ঠিক আছে, সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, ঠিক আছে, এটা কোশ্চেন তোমার। দেখো নিচের বিন্দুতে সর্বনিম্ন বিন্দুতে বেগ হচ্ছে √7 g/L, এটাকে আমরা ধরে নিলাম v1, এবং হায়েস্ট পয়েন্টে ভেলোসিটি মনে করি v2, যেটা আমার বার করতে হবে। এটা কোন ফর্মুলায় অ্যাপ্লাই করবো বলো তো? কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে। প্রথমে স্থিতিশক্তি 0 ছিল, ভেলোসিটি মানে শুধু গতিশক্তি ছিল, গতিশক্তি কত ছিল? 12mv1²। যখন হায়েস্ট পয়েন্টে গেল তখন তার স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটো আছে, গতিশক্তি কত হবে? 12mv2², এবং v2টা আমাদের বার করতে হবে, প্লাস এম এই হাইটটা কত? যদি ব্যাসার্ধ বলে দিয়েছে এল, দৈর্ঘ্য সুতোর এল, তাই তো, তাহলে পুরোটা হবে 2l, তাহলে mg 2l হলো। এম কেটে যাচ্ছে। আচ্ছা, v² বলে দিয়েছে, না সরি, ভির মান বলে দিয়েছে, তাহলে v² করলে কি হবে? 12 7 gl ইজিক্যাল টু, পড়ে থাকছে এমগুলো কেটে যাচ্ছে, তো পড়ে থাকছে 12v2², এটা আমাদের বার করতে হবে। এদিকে থাকছে কত? 2gl হলো। দুদিকে 2 গুণ করে দাও, 2 গুণ করে দিলে 7gl ইজিক্যাল টু v2² প্লাস 4gl। এটাকে যদি ওদিকে নিয়ে চলে যাও তাহলে কি হবে? v2² ইজিক্যাল টু 3gl, তাহলে v2 ইজিক্যাল টু তাহলে আসে √3gl, অ্যান্সার সিটটা। 29 নম্বর কোশ্চেনে দেখো, মূল বিন্দুর সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর p1 ও pq, দুটি সমান ভরের অবস্থান ভেক্টর যথাক্রমে p1 pq। সেন্টার অফ মাসের অবস্থান ভেক্টরের কি ফর্মুলা ছিল? r1 m1 প্লাস r2 m2 বাই টোটাল মাস m1 প্লাস m2, তাই তো। এখানে r1 এর জায়গায় বলে দিচ্ছে p, এবং মাস দুজনের সেম, তাহলে কি হবে? হবে p ভেক্টর ইন্টু মাস প্লাস q ভেক্টর ইন্টু মাস বাই টোটাল মাস কত? 2m। m কেটে যাবে না, উপর তো m যদি কমন নাই থাকবে p প্লাস কিউ, এবং সেই mটা নিচে m এর সাথে কেটে যাবে, তাহলে পড়ে থাকছে p প্লাস কিউ বাই m, সরি 2। 30 নম্বর কোশ্চেনটা দেখো, m ভর বিশিষ্ট ও r ব্যাসার্ধের কোনো বৃত্তাকার চাকতির কেন্দ্র থেকে r/2 দূরত্ব এবং এর ব্যাসের সঙ্গে সমান্তরাল ঘূর্ণাক্ষের সাপেক্ষে চাকতিটি জাড্য ভ্রামক, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া চেয়েছে। এটা মনে করো ডিস্ক, চাকতি মানে ডিস্ক, এই ডিস্ক এঁকে দিলাম। এবার বলছে এটা মনে করো তার আচ্ছা, এই অ্যাক্সিস বরাবর তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া হয় I ইকুয়াল টু mr²/4, ঠিক আছে। যদি এটা বলতে বার করতে যে এই অ্যাক্সিস বরাবর তার মোমেন্ট অফ ইনার্শিয়া হয়তো mr²/2, ডিস্কের ক্ষেত্রে এটা হবে mr²/4। এবার বলছে যে r/2 দূরত্বে এবং তার ব্যাসের সমান্তরাল অ্যাক্সিসের সাপেক্ষে যদি ঘূর্ণন করে, এই অ্যাক্সিসের সাপেক্ষে যদি ঘূর্ণন করে, তখন তার জাড্য ভ্রামক কত হবে বা মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? আমরা এটা মনে করে ধরে নিলাম I ড্যাশ ইকুয়াল টু I প্লাস md²। এই ফর্মুলা তো তোমরা জানো নিশ্চয়ই। এটা যদি ফেলে দিই হবে m, আর এই ফর্মুলাতে যদি ফেলি mr²/4, d কত? এখানে r/2 প্লাস mr²/4, এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো mr²/4 প্লাস mr²/4, মানে দুটো mr²/4, তাই তো।
তাহলে কেটে যায়, কী থাকছে এম আর স্কোয়ার বাই 2, অ্যান্সার বিটটা, তাই তো? দেখো একবার ক্যালকুলেশন সব চেক করে নেবে, ভুল হলে কমেন্টে জানাবে। একই উপাদানের তার দিয়ে আর ও এন আর ব্যাসার্ধের দুটি বৃত্তাকার লুপ বানানো হলো। এদের কেন্দ্রগামী এবং তলের সঙ্গে লম্ব অবস্থিত ঘূর্ণাক্ষের সাপেক্ষে বৃহত্তর লুপটির যাড্যভ্রামক ক্ষুদ্র স্তরটির 8 গুণ হলে তাহলে এন এর মান কত হবে? দেখো কি বলছে, বৃত্তাকার লুপ, লুপ মানে রিং, রিংয়ের এই অ্যাক্সিসটা ধরছে, এই অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে দুটো রিংয়ের, একটা আর একটা এন। ঠিক আছে, আমরা কি মনে করি, আচ্ছা প্রথমটার মাস মনে করি m1, দ্বিতীয়টার মাস হবে m2। m1 যেহেতু m1, আচ্ছা m2 হবে n n টাইমস অফ m1, ঠিক আছে, মানে m1 এর n গুণ বেশি হবে m2, যেহেতু এদের রেডিয়াসও বেশি, আর এগুলো তো একটা লেন্থের মতো কাজ করবে, যেহেতু রিং তো রিং লেন্থের মতো কাজ করে, যেহেতু এটা 3D বস্তু নয়, যে ওর আয়তন আছে, ঠিক আছে, মানে মাস বাড়লে ওর লেন্থও বাড়বে। এবার কি হবে, আচ্ছা ফর্মুলাটা লিখি, মনে করি 1 নম্বরে আর 2 নম্বরের যদি রেশিও বার করি, এটা হয় এম আর স্কোয়ার, m1 r1 স্কোয়ার, m2 r2 স্কোয়ার, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলেছে I2 ইজিক্যাল টু 8 টাইমস অফ I1, মানে বড়টি ছোটটির 8 গুণ বেশি। তাহলে এখানে আমরা I2 ইজিক্যাল টু কি লিখতে পারি, I1 বাই 8 I1, তাই তো? এবার I1 কেটে দাও, তাহলে পড়ে থাকছে 1/8 ইজিক্যাল টু m1 r1 স্কোয়ার বাই m2 r2 স্কোয়ার। কোশ্চেনে বলছে r1 ইজিক্যাল টু r এবং r2 ইজিক্যাল টু nr, এবং n এর ভ্যালুটা বার করতে বলছে। m2 জায়গায় আমরা লিখব n, m1 উপরে m1 বসিয়ে দিলাম, r1 সমান সমান r স্কোয়ার লিখে দিই, r2 সমান সমান n স্কোয়ার r স্কোয়ার। এবার কি হচ্ছে দেখো, এদিকে 1/8 পড়েছিল লিখে দিলাম, m1 কেটে যাচ্ছে, এদিকে আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখো, খেয়াল করে দেখো 1/8 ইজিক্যাল টু 1/n কিউব, তারপরে n ইজিক্যাল টু থাকছে তাহলে 2, ঠিক কিনা? তাহলে অ্যান্সার 2, দুবার প্র্যাকটিস করবে হয়ে যাবে। আচ্ছা এই কোশ্চেনটা দুবার চলে এসছে, তো 32টা তো আমরা করলাম, 33 নম্বর দেখো, যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয় তাহলে মানে অর্ধেক হয় কিন্তু ভর স্থির থাকে, তবে দিনের দৈর্ঘ্য কী হবে? এটা আমরা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এই কনসেপ্টটা ফেলবো। কী ছিল মনে করি, ফার্স্ট ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল I1 ওমেগা 1, সেকেন্ড কেসের ক্ষেত্রে হলো I2 ওমেগা 2। আর পৃথিবী কি সলিড স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া কী হয়, m r, আচ্ছা মাস সেম ছিল, রেডিয়াস চেঞ্জ হয়েছে, r1 ধরে দিলাম r স্কোয়ার বাই, আচ্ছা 2/5 mr স্কোয়ার, ঠিক আছে। আর 2/5 কেটে যাবে, ওটা অতটা বড় ব্যাপার নয়, নট এ বিগ ডিল আর কি। 2/5 মাস সেম থাকছে এবং আর চেঞ্জ হচ্ছে, সেটা কত r/2 হচ্ছে, এখন r/2 লিখলাম, শুধু r2 দিয়ে লিখলাম, এবং ওমেগা, আচ্ছা ওমেগা 1 লিখে নিই এদিকে, ওমেগা 1 ওমেগা 2, ঠিক আছে। এবার মনে করুন 2/5 কেটে দিলাম, মাস সেম থাকছে, মাসও কেটে দিলাম, পড়ে থাকছে
ওমেগা ওয়ানকে যদি আমরা ভেঙে লিখি 2 পাই/t1, তাই তো? তাহলে আমরা একসাথে লিখে দিচ্ছি r1² / t1। আর ওদিকেও সেম জিনিস হবে 2 পাই/t2, 2 পাই কেটে যাবে এদিক ওদিক, তাহলে তো শুধু পড়ে থাকছে ওদিকে, পুরো থাকছে ওপরে থাকছে r2 এবং নিচে থাকছে t2, হলো r2²। এবার t1 ইনিশিয়াল ক্ষেত্রে ছিল 24 ঘন্টা, তাই না? 24 ঘন্টা হয়তো আমাদের একদিন কমপ্লিট করতে, তাহলে এদিকে r1², ওদিকে যখন কি করছে r/2 করা হচ্ছে, r1/2 করা হচ্ছে, মানে এখানে 4 হয়ে যাচ্ছে, মানে 2 হয়েছে, 2 এর স্কোয়ার করলে 4 হয়ে যাচ্ছে এবং টাইমটা আমরা টি ধরলাম। r1² কেটে যাবে, তাহলে টি 4 4 6 24 থাকছে, টি ইজিক্যাল টু হচ্ছে 6 ঘন্টা, ঘন্টা 34টা। দেখো এম ভরের ও আর ব্যাসাতে একটি বৃত্তাকার রিং কোনো মসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে ভি গতিবেগে আবর্তন করে চলছে, তাহলে এর মোট গতিশক্তি হবে। টোটাল কাইনেটিক এনার্জি সূত্রটা এইভাবে মনে রাখো। দেখো টোটাল কাইনেটিক এনার্জি সূত্র হবে হাফ এম ভি স্কোয়ার 1 + সিটা কি? সিটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়ার এম আর স্কোয়ারের কোফিসিয়েন্ট। এখানে বৃত্তাকার রিং বলছে, বৃত্তাকার রিং এর ফর্মুলাটা কি, মানে বৃত্তাকার রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, তার যদি সেন্ট্রাল অ্যাক্সিসের দিকে যাওয়া হয়, দেখো এম আর স্কোয়ার হয়, তাই তো? আচ্ছা, এখানে যদি রিং যদি এম আর স্কোয়ার হতো, এর কোফিসিয়েন্ট কত হবে? কোফিসিয়েন্ট হবে 1, এম আর স্কোয়ার কোফিসিয়েন্ট 1। যদি এখানে সলিড স্ফিয়ার বলতো 2/5 এম আর স্কোয়ার হয়, তাই তো? এখানে সি হবে 2/5। এখানে রিং বলেছে যেহেতু, তাহলে এখানে কোফিসিয়েন্ট হবে 1, এখানে কিছু নেই মানে 1, তাই তো? তাহলে হবে হাফ এম ভি স্কোয়ার 1 + 1, যে 1 1 2 কেটে গেলে 1 1 2 হবে, 2 2 কেটে যাবে, এম ভি স্কোয়ার। আচ্ছা, এখানে যদি টোটাল এনার্জি বলছে, যদি বলতো লিনিয়ার কাইনেটিক এনার্জি কত হবে? লিনিয়ার কাইনেটিক এনার্জি তো আমরা জানি। এবার যদি বলি রোটেশন কাইনেটিক এনার্জি বা রোলিং কাইনেটিক এনার্জি কী হবে? সরি, রোলিং না, রোটেশন কাইনেটিক এনার্জি কী হবে? রোটেশন কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার সি, ঠিক আছে? আর আমরা এমনি লিনিয়ার কাইনেটিক এনার্জি কী জানি? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার সি যদি করি, আমরা টোটাল কাইনেটিক এনার্জি পাবো রোলিং মোশনের ক্ষেত্রে, তাই তো? আর ওটাতে যদি যোগ করি তখন এটা আমরা পেয়ে যাবো 35। দেখো একটি বৃত্তাকার রিং স্থির অবস্থা থেকে ঘুরতে শুরু করে 2s, মানে 2 সেকেন্ডে 10 রেডিয়ান/সেকেন্ড কৌণিক বেগ লাভ করে এবং রিংটির ভর এত দিয়েছে এবং ব্যাসার্ধ এত দিয়েছে। তারপর বলছে মানে রিংটিতে প্রযুক্ত টর্ক কী হবে? টর্ক ইজিক্যাল টু কী জানি? টর্ক ইজিক্যাল টু আই আলফা জানি। আর বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রে আই কি দেখলাম এতক্ষণ ধরে? এম আর স্কোয়ার, শুধু এম আর স্কোয়ার, হলো? এবার আলফাটা বার করতে হবে, আই তো জানি, এবার আলফাটা বার করতে হবে। আলফা ইজিক্যাল টু জানি ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল বাই টাইম। স্থির অবস্থা থেকে শুরু করেছে, তার মানে ওমেগা ইনিশিয়াল 0, ফাইনাল কত হবে 10 বাই টাইম কত 2, 5 রেডিয়ান/সেকেন্ড স্কোয়ার। আই কত? এম আর স্কোয়ার আলফা হবে। এম কত আছে? 500 গ্রাম, 500 গ্রামকে যদি কেজিতে নিয়ে আসি 0.5 কেজি ইন্টু আর স্কোয়ার, আর কত? 20 মিটার দিয়েছে, 20 স্কোয়ার করলে 400 ইন্টু আলফা কত বেরিয়েছে? আলফা বেরিয়েছে 5, তাই তো? এটা যদি কেটে দিই, এটা যদি কেটে দিই, 5 5 25 ইন্টু 4, 4 25 100, 100 নিউটন মিটার, ঠিক আছে? কোথাও ভুল হচ্ছে নাকি? অ্যান্সার আসছে না? চেক করো তো। ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। ব্যাপারটা হলো এখানে সেন্টিমিটার হবে, এখানে যদি সেন্টিমিটার করো তবে শায়দ অ্যান্সার আসবে। যদি সেন্টিমিটার করো তাহলে কি আসবে? এখানে 0.2 ইন্টু 0.2, তাই তো? 4 4 25 100। আরে
অ্যান্সার হয়তো অ্যান্সার না, এখানে কোনো একটা ভুল আছে, এটা 20 সেন্টিমিটার হবে, বুঝলে? তো তোমরা একটা ট্রাই করবে 20 সেন্টিমিটার দিয়ে আসছে কিনা। মোটামুটি কনসেপ্ট জেনে রাখো, অ্যান্সার ঠিক চলে আসবে। তাহলে আজকের এই পর্যন্ত।